আমাদের একদিনের বাজেট ট্যুর পর্বে আজকের গন্তব্য দুর্গাপুর উপজেলার বিরিশিরি। ঘুরে দেখব চীনামাটির পাহাড়, রানীকং মিশনারি, বয়ে চলা স্বচ্ছ পানি সোমেশ্বরী নদী এবং আরও কিছু উল্লেখযোগ্য স্থান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের যাত্রা ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলা থেকে শুরু হতে যাচ্ছে। আর গৌরীপুর উপজেলা জংশন থেকে জারিয়া জাঞ্জালের দূরত্ব প্রায় 31 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। আর আমাদের পার পার্সন টিকিট পড়েছে 15 টাকার মতো, এরকম টিকিট। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। মাত্র 710 টাকায় কিভাবে আমরা দুর্গাপুরের বিরিশিরি ভ্রমণ কমপ্লিট করলাম, ভ্রমণের সকল তথ্য এবং গাইডলাইন থাকছে এই ভিডিওর মাধ্যমে। যারা সরাসরি ঢাকা থেকে বিরিশিরি আসতে চান, ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে জিন্নাত এবং সরকার পরিবহন নামে দুটি বাস প্রতিদিন রাত 10টায় বিরিশিরির উদ্দেশ্যে রওনা করে ভাড়া পড়ে 250 থেকে 300 টাকা। অথবা যারা ট্রেনে ভ্রমণ করতে চান তাদের জন্য রয়েছে হাওড়া এক্সপ্রেস, প্রতিদিন রাতে সেরে আসে শ্যামগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে। আপনারা এই শ্যামগঞ্জ স্টেশনে নেমে আপনারা দুর্গাপুরের বিভিন্ন পয়েন্টে যেতে পারেন লোকাল সিএনজি অথবা মোটরসাইকেলের মাধ্যমে। আমি এখন আছি জারিয়া জাঞ্জাল রেল স্টেশনে। আমরা মাত্র ওই যে নিচে যে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটি দেখতে পাচ্ছেন, আমরা এই ট্রেনে গৌরীপুর থেকে জারিয়া জাঞ্জাল এসেছি। এই ট্রেনটি আবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবে। জারিয়া জাঞ্জাল রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলা অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ময়মনসিংহ গৌরীপুর জাঞ্জাল রেলপথের সর্বশেষ স্টেশন। এই স্টেশনটি কংস নদীর তীরে অবস্থিত, চারিপাশে সবুজ গাছপালা, মাঝখানে স্টেশনটি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সর্বশেষ রেলপথের স্টেশন এটি। স্টেশন থেকে বাহির হয়ে 1100 টাকায় সারাদিনের জন্য একটি মোটরসাইকেল রিজার্ভ করি। এরপর আমরা দেরি না করেই চলে যাই দুর্গাপুরের উদ্দেশ্যে। দুর্গাপুরে যাওয়ার পথে এরকম একটি কাঠের ব্রিজ পথে পড়বে। এই ব্রিজ পার হতে পার পার্সন 10 টাকা করে তাদেরকে ভাড়া দিতে হবে। ব্রিজ পার হয়ে এই রুটে আসা মাত্রই আপনাদের পথের দুপাশে পড়বে আকাশী গাছ, যেতে অবশ্য ভালোই লাগবে। আমরা আগেই ঠিক করে রেখেছিলাম রানী রাসমণি মোড়ে গিয়ে আমরা সকালের নাস্তা করব। পার পার্সন 60 টাকায় ডিম, পরোটা এবং ডাল দিয়ে আমাদের সকালের নাস্তা সেরে ফেলি। নাস্তা শেষ করেই আমরা চলে যাই রানী রাসমণি স্মৃতিসৌধে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে হাজং মাতা রানী রাসমণির স্মৃতিসৌধ। টং ও কৃষক আন্দোলনের প্রতীকিত নেত্রী হাজং মাতা শহীদ রানী রাসমণির স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। এই আন্দোলনে শহীদ হয়েছেন রাসমণি হাজং ও সুরেন্দ্র হাজং। রানী রাসমণির স্মৃতিসৌধ থেকে
এরপর আমরা চলে যাই রানীকং মিশনারিতে। রানী রাসমণি মোড় থেকে রানীকং মিশনারিতে যেতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। আমরা এখন রানীকং উচ্চ বিদ্যালয়ের সামনে এবং সাধু জোসেফের ধর্মপল্লীতে ঢুকতেছি। এটা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এটা সাধারণত একটা পাহাড় ছিল আমার জানা মতে, পাহাড় কেটে এই রাস্তা, এবং এখানে হয়তো বা এখন মানুষ বসবাস করে। তো ভিতরে যাওয়া যাক। গিট লাগাই দিবে 5 মিনিটের জন্য, এই একটু সময় নেই, আমরা তো অন্য দিনে চলে যাবো। নিচে বসে একটা চা খাও, খালি যাবো ভিতরতে আর আসবো। আমাদেরকে প্রথমে এখানে যাওয়ার জন্য নিষেধ করে দিয়েছিল, এখন আবার বলতেছে যে ভিতরে যান, সমস্যা নেই, আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। বন্ধুরা, স্ক্রিনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি হয়তোবা তাদের কোনো ধর্মযাজক অথবা ধর্মগুরুর মূর্তি। তবে এখানে কোনো পরিচয় দেওয়া ছিল না, অনেকগুলো মূর্তি। এখানটায় আরও উপরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদেরকে তো প্রথমে ঢুকতেই দিয়েছিল না, পরে রিকোয়েস্টে কয়েক মিনিট দিয়েছিল, তাই আমরা আর এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, নেমে যেতে হয়েছে। আমরা এখন কমলা বাগানে উঠতেছি। রানীকংয়ের ওই ধর্মপল্লীতে আমাদেরকে বেশিক্ষণ থাকতে দেয়নি, যার কারণে আমরা এখন ওই কমলা বাগানের দিকে এসে পড়েছি, এখানে একটু সময় কাটাবো। প্রচণ্ড রোদ এবং তাপের কারণে এখানটায় পর্যটকের সংখ্যা কমে গেছে, এত বেশি দেখা যায় না, কারণ আপনারা সবাই অবগত যে ইদানিং 5-7 দিন ধরে অত্যন্ত পরিমাণে গরম। এই গরমের কারণে মানুষ ঘর বাড়ি থেকে খুব কম বের হচ্ছে। যাই হোক, আমাদেরকে এই গরম আটকে রাখতে পারেনি, আমরা চলে এসেছি। কমলা বাগানে এসে আমি একটাও কমলার গাছ দেখতে পেলাম না, জানি না তবু কেন এই জায়গার নাম কমলা বাগান দেওয়া হয়েছে। বন্ধুরা, আমি এখন আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কমলা বাগানে। আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে একটি সমতল ভূমি, কিন্তু আমার চারিপাশে পাহাড়। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু পাহাড়, আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু একটা পাহাড়। এখান থেকে অসম্ভব সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি স্বর্গে বসবাস করছি। আপনাদের সবার উচিত, বিশেষ করে যারা আমাদের ময়মনসিংহ এবং আশপাশের জেলাগুলোতে আছেন, একদম চিপ বাজেটে এই জায়গাগুলো ঘুরে যেতে পারেন। যারা
কাজের ব্যস্ততা এবং নিজেকে ক্লান্ত মনে করছেন তারা এই জায়গাগুলো আসতে পারেন। এই যে দেখেন এখান থেকে একটা অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, কোটি টাকার ভিউ, সবাই দেখার ভাগ্য রাখে না। পাহাড়ের পাশ দিয়ে হাঁটার যে কি এক অপূর্ব স্বাদ এবং দৌড়ে গিয়ে পাহাড়ে ওঠা, কিভাবে যে আপনাদেরকে বোঝাবো, একমাত্র যারা যাবেন এবং দৌড়ে উঠবেন এই পাহাড়ে তারাই উপলব্ধি করতে পারবেন কতটুকু আনন্দের এই ভ্রমণ হতে পারে। এই পাহাড়ে উঠতে যেটুকু পরিশ্রম হয়েছে সার্থক। অসাধারণ একটা ভিউ আমার পিছনে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তীব্র তাপদাহে যখন চারপাশ পুড়ছিল তখন আমার বন্ধুদের সাথে পাহাড়ের বুকে শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে থেকে বাতাস গায়ে লাগানো এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এখন কমলা বাগান থেকে বেরিয়ে পড়ছি। এখন আমরা জিরো পয়েন্টের দিকে যাব। জিরো পয়েন্টের দিকে দেখি যাওয়া যায় কিনা, তবে শুনেছিলাম আসার সময় যে মনে হয় যাওয়া যাবে না, তবু চেষ্টা করে দেখি। ভারতীয় নির্বাচনের কারণে স্থলপথ দিয়ে জিরো পয়েন্ট যাওয়া বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। তবে আমরা থেমে থাকিনি, আমরা চলে যাই সোমেশ্বরী নদীতে এবং আমরা শুনেছিলাম যে নৌকার মাধ্যমে জিরো পয়েন্ট যাওয়া যায়, আর আমরা এই জন্য চলে যাই নদীর পাড়ে। নদীর পাড়ে কিছুটা সময় কাটানোর পর আমরা পার পার্সন 100 টাকায় একটা নৌকা রিজার্ভ করি। আমি এখন নৌকা দিয়ে জিরো পয়েন্ট যাচ্ছি। অত্যাধিক পরিমাণে রোদ থাকার কারণে এই জায়গায় মানুষের দেখা খুব কম মিলছে। আমরা এবং আর একটা নৌকা ওই যে দূরে দেখা যাচ্ছে, সচরাচর মানুষ খুব কমই। আমরা 3 জন এবং আমাদের সাথে আরও ব্রাহ্মণবাড়িয়ার 2 জন ভাই যুক্ত হয়। আমরা 5 জন 500 টাকায় চুক্তি করি, জিরো পয়েন্ট যাব এবং সেখানে গোসল করব। নৌকা স্রোতের উল্টো দিকে চলায় মাঝির কোপ নৌকা সামনে নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, তাই আমিও মাঝির সাথে নৌকায় সাহায্য করলাম। যারা বিরিশিরি নদীতে নৌকা নিয়ে ঘোরার চিন্তা ভাবনা নিয়ে আসবেন তারা অবশ্যই সঙ্গে কাপড় চোপড় নিয়ে আসবেন গোসল করার জন্য। এই 42 ডিগ্রি তাপমাত্রায় সোমেশ্বরীতে গোসল করার মজাই আলাদা। ছোটবেলায় যেমন দৌড়ঝাঁপ দিয়ে গোসল করা হতো, অনেক দিন যাবৎ এরকম দৌড়ঝাঁপ দিয়ে গোসল করা হয় না ব্যস্ততার কারণে। তবে সেই আনন্দটুকু পেয়েছিলাম এই সোমেশ্বরী নদীতে গোসল করার সময় বন্ধুদের সাথে। সে এক অদ্ভুত আনন্দঘন মুহূর্ত, ভাষায় প্রকাশ করার মতো না। হঠাৎই আমার চোখ পড়ল বালুর চরে একটি পাখি শুয়ে আছে। কাছে গিয়ে দেখলাম প্রায় অর্ধমৃত। দৌড়ে গিয়ে পানি আনলাম এবং মাথায় পানি দিলাম, তবে পাখিটি আর জেগে ওঠেনি। হয়তোবা কোনো শিকারী তাহার উপর আক্রমণ করেছে অথবা পানি পিপাসায় মারা গেছে। আনন্দঘন মুহূর্তেও এই বিষয়টা উপলব্ধি করতে পেরে মনটা খুবই খারাপ হয়ে গেল। প্রকৃতির কি এক নিষ্ঠুর খেলা। যারা নদীতে গোসল করতে নামবেন তারা একটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন,
এই নদীতে এরকম অনেক ভাঙা কাচের বোতল আছে যা আপনার শরীরে ক্ষতি করতে পারে। দৌড়ঝাঁপ দিয়ে গোসল করার কারণে আমাদের মাঝে অনেকেই ক্লান্ত হয়ে যায় এবং আমরা চলে আসি নৌকার মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য এবং এখান থেকে বিশ্রাম নিয়ে আমরা আবার চলে যাই যেখান থেকে নৌকায় উঠেছিলাম ওই জায়গায়। বন্ধুরা, যারা নদীতে ঘুরতে যাবেন এমন কোনো কাজ করবেন না যে নদীর সৌন্দর্য নষ্ট হয় এবং নদীতে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকবে। নদীর এই পরিষ্কার পানিতে গোসল করার আনন্দ আমার সারা জীবন স্মৃতিময় হিসাবে থাকবে এবং খুবই আনন্দের ছিল আমাদের এই সোমেশ্বরী নদীতে গোসল করার মুহূর্তটা। আমাদের গোসল শেষ। এরপর আমরা রানী রাসমণি মোড় হয়ে চীনামাটি পাহাড়ের উদ্দেশ্যে বিজয়পুর চলে যাই। আমরা দুপুরের খাওয়া দাওয়া করার জন্য চীনামাটির পাহাড়ের ওই পাশে শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে যাই। আমাদের ড্রাইভার সাহেব বলেছিলেন ওই রেস্টুরেন্টে খুবই ভালো মানের খাবার পাওয়া যায়। হাঁস, গরুর গোশ, সোনালী কক মুরগি, পাতলা ডাল, তারপর ডাল ভর্তা, চেপা শুটকি ভর্তা, মাছ ভর্তা, টমেটো চাটনি, ডিম, যে মুরগির কথা যে বললেন কি মুরগি? সোনালী কক, সোনালী কত কি? এটা আমরা প্যাকেজে বিক্রি করি আর কি। 2 প্লেট ভাত, পাতলা ডাল, যে কোনো এক পদের ভর্তা আর যে কোনো গোশ নেন সব মিলে 180 টাকা প্যাকেজ জন্য, সব মিলে আর কি। মানে ভাঙ্গিয়া বেচতে আমাকে পড়তা বেশি হয়, আপনাকে পড়তা বেশি হয়ে যাবে, 2 এর উপরে ওঠে। প্যাকেজে করলে আপনাদের লেগে সবচেয়ে ভালো। আমরা ওই যে গ্রুপে খাওয়াই তো, এই কারণে প্যাকেজ সিস্টেম করে দিয়েছি। বসেন না। এরপর আমরা হাত ধুয়ে বসে পড়ি এবং অর্ডার করে দিই সোনালী কক মুরগি, টমেটোর চাটনি এবং পাতলা ডাল। খাওয়া দাওয়ার মাঝখানেই পাশে এরকম একটা ভিউ দেখতে পারবেন। তবে আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট খুবই ভালো ছিল। আমাদের এই প্যাকেজের দাম পড়েছিল মাত্র 180 টাকা। 180 টাকায় খুবই ভালো মানের খাবার তারা সার্ভ করেছিল। আমি সাজেস্ট করব আপনারা যারা দুপুরের খাবার খেতে চান এই হোটেলে যেতে পারেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চীনামাটির পাহাড়ের দিকে যাচ্ছি এবং আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে এই চীনামাটির পাহাড়। এটা দেখে আমরা আজকে বিজয়পুর থেকে ব্যাক করব। বিরিশিরি এর মূল আকর্ষণ বিজয়পুর চীনামাটির পাহাড়, যার বুক চিরে জেগে উঠেছে নীলচে সবুজ পানির হ্রদ। সাদা মাটি পানির রঙকে আরও বেশি গাঢ় করে দিয়েছে। পাহাড় ও সমভূমি সহ এটির দৈর্ঘ্য প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থ 600 মিটার বিস্তর। পাহাড় জুড়ে রয়েছে সাদা মাটি, কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। পাহাড় থেকে মাটি কাটায় সেখানে সৃষ্টি হয়েছে নীল জলের হ্রদ, যার পানি কোথাও স্বচ্ছ, কোথাও নীল এবং কোথাও আবার গাঢ় সবুজ। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আশা করি আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব। সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ সবাই।